আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবক ও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, বিরামপুর আইসিটি স্কুল এর শিক্ষা ও গবেষণা শাখা লাইভ ক্লাস থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি এই করোনার মধ্যে আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং উপরওয়ালার অশেষ রহমতে এখন পর্যন্ত ভালো আছি এবং সুস্থ আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে চলো বন্ধুরা, আমরা আজকের ক্লাস শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আজকে বিজ্ঞান তোমাদের পঞ্চম শ্রেণী, প্রথমে দেখতে পাচ্ছি যে বিজ্ঞান পঞ্চম শ্রেণী সপ্তম অধ্যায়। আর সপ্তম অধ্যায়ের আজকে পাঠ ছিল না, মাত্র মেন টপিকস তোমাদের হচ্ছে যে স্বাস্থ্যবিধি। যে স্বাস্থ্যবিধিটা কি এ সম্পর্কে আমরা আজকে জানবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা সপ্তম অধ্যায়ের স্বাস্থ্যবিধি সম্পর্কে আজকে জানবো ইনশাআল্লাহ। তাহলে চলো বন্ধুরা, আমরা মেন টপিক্সে চলে যাই। আর প্রথমে তোমাদেরকে একটু বলবো আমি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের প্রথমে বলবো যে তোমাদের যে বইটা, সাহিত্য বইটা, তোমরা বইটা সাথে করে নেয়, বইটা খুলে বসে পড়ো। তাহলে তোমাদের কি হবে যে এই বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বইটার সামনে খুলে নিয়ে বসে পড়ো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখা যাচ্ছে যে স্বাস্থ্যবিধি, দেখো প্রথম টপিক স্বাস্থ্যবিধিটা কি মূলত সে সম্পর্কে আজকে আমরা যে স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা স্বাস্থ্য ভালো রাখতে পারি। স্বাস্থ্যবিধি যদি মেনে চলি আমরা, তাহলে আমরা কি করি, স্বাস্থ্যটা ভালো রাখতে পারি আর এবং স্বাস্থ্যের উন্নতি করতে পারি। আর স্বাস্থ্যবিধি মেনে চলার পরেও আমরা রোগাক্রান্ত হই। আর স্বাস্থ্যবিধি অনেক সময় কি হয় যে স্বাস্থ্যবিধি মেনে চলতেছি, বাট অনেক সময় কি হয়, রোগাক্রান্ত আমরা হই। আমরা কেন রোগাক্রান্ত হই, আমরা কিভাবে রোগ প্রতিরোধ এবং রোগের প্রতিকার করতে পারি। আর এই যে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার পরও যে রোগাক্রান্তটা হই, যে কেন রোগাক্রান্ত হই, আর এর প্রতিরোধ এবং প্রতিকার সম্পর্কে কি প্রতিরোধ এবং প্রতিকার করতে হবে, কিভাবে করতে হবে সে সম্পর্কে আমরা জানবো। যে প্রথমে আসতেছি কি, দেখো যে সংক্রামক রোগ। যে সংক্রামক রোগ কি, যে বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া, যে বিভিন্ন ধরনের জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি শরীরে প্রবেশের ফলে সৃষ্ট রোগই হলো সংক্রামক রোগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কোশ্চেনটা তোমাদের শর্ট কোশ্চেনের মাঝে আসে যে সংক্রামক রোগ কি বা কাকে বলে। তাহলে আমরা সংক্রামক রোগ বলতে পারি বিভিন্ন ধরনের যে জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি শরীরে প্রবেশের ফলে সৃষ্ট রোগের নামই হচ্ছে সংক্রামক রোগ। এ সকল রোগ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে একজন মানুষ থেকে আরেকজনের মানুষের দেহে ছড়াতে পারে। আর এ সকল রোগ কি একজনের দেহ থেকে আরেকজনের দেহে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ছড়াতে পারে। যেমন যে বর্তমানে যে অবস্থা দেশের এবং পুরো বিশ্বের যে অবস্থা, করোনা ভাইরাস, এই ভাইরাসটা হচ্ছে ছোঁয়াচে রোগ। এটা তোমাদের মনে রাখতে হবে, কারণ ভাইরাসটা হচ্ছে যে এটা কি, যে এরা প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে একজন মানুষের কাছে যদি এই রোগটা ধরে, তাহলে তার আশেপাশে যদি কেউ থাকে, যেমন করোনা রোগে যদি আশেপাশে কোনো ব্যক্তি থাকে, তার যদি মুখে ভাব অথবা অন্য কিছু যায়, তাহলে দেখা যায় যে তার শরীরেও এই করোনা ভাইরাসটা প্রবেশ করতে পারে। তদ্রূপ এরকমই কাহিনী যে মানুষের দেহে এরা ছড়াতে পারে, একজনের দেহ থেকে আরেকজনের দেহে ছড়াতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা সংক্রামক রোগটা মূলত দেখলাম যে সংক্রামক রোগের বিস্তার। এই যে চিত্র দেখো, যে তোমাদের বইটা খুলে নাও, প্রথমে তোমাদেরকে বললাম যে বইটা খুলে নাও, তাহলে সুবিধা হবে তোমাদের জন্য। চিত্র আমরা দেখছি যে হাসির মাধ্যমে জীবাণু ছড়ায়। এই যে যেমন আমাদের করোনা ভাইরাস, বর্তমানে যে পরিস্থিতি দেশের এবং গোটা বিশ্বের যে অবস্থা, এই করোনার প্রাদুর্ভাবের জন্য এই যে হাসি কাশি,
যে করোনা ভাইরাস হলে প্রথমে কি হচ্ছে, যে জ্বর হচ্ছে, পাশাপাশি হাঁচি কাশি এবং শ্বাসকষ্টের অভাব শ্বাসকষ্ট হচ্ছে। সে অনুসারে আমরা এই যে দেখতে পাচ্ছি যে হাসির মাধ্যমে এই জীবাণুটা ছড়ায়। মনে রাখতে হবে যে এই ভাইরাস এবং ব্যাকটেরিয়া এগুলা কি ছত্রাকজনিত যে রোগগুলো সেগুলো হাসির মাধ্যমে ছড়ায়। এক্সাম্পল, দেশের অবস্থা এবং অল বিশ্বের যে অবস্থা করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসের চিন্তা ভাবনা করলে আমরা বুঝতে পারবো যে সংক্রামক রোগের বিস্তার, যে সংক্রামক রোগ বিভিন্নভাবে ছড়াতে পারে। আর এই সংক্রামক রোগটা কি বিভিন্নভাবে ছড়াতে পারে। কিছু কিছু রোগ হাঁচি কাশির মাধ্যমে একজনের দেহ থেকে আরেক দেহে কি হয়, একজনের দেহ থেকে আরেকজনের দেহে সংক্রামিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হাঁচি কাশির মাধ্যমে সংক্রামিত হয়। আর সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত জিনিস আর যে ব্যক্তির দেহে সংক্রামিত হলো, ধরো যে করোনা ভাইরাস যারে ধরলো, তার যে ব্যবহার করার যে জিনিসগুলো পুরোটাই পৃথক করতে যেরকম হয়, তার খাবার দাবার থেকে শুরু করে থালা বাটি থেকে শুরু করে আদার্সের সব পৃথক যেরকম করতে হয়, তদ্রূপটাই হচ্ছে এরকম যে এদের গ্লাস, প্লেট, চেয়ার, টেবিল, জামা কাপড়, টয়লেট ইত্যাদি ব্যবহারের মাধ্যমে আমরা জীবাণু দ্বারা সংক্রামিত হতে পারি। আর ওই করোনা ভাইরাস যদি কারো দেহে সংক্রামিত হয়, অর্থাৎ কারো দেহে যদি ধরে, তার ব্যবহৃত জিনিসপত্র পুরাটাই আলাদা করতে হবে। অর্থাৎ তদ্রূপে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ছত্রাকজনিত রোগের যে সকল রোগের এই সংক্রমণ ধরে, তাদের প্রত্যেকটা খাবার দাবার থেকে শুরু করে বাটি থেকে শুরু করে কাপড় চোপড় তোয়ালি থেকে শুরু করে প্রত্যেকটাই আলাদা আলাদা করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সংক্রামিত হতে পারে। আর মশার মতো পোকামাকড়, এই যে আমরা দেখতে পাচ্ছি যে মশার মতো মশা বিভিন্ন রোগ জীবাণু বহন করে, এটা মনে রাখতে হবে তোমাদের। এই মশাটা হচ্ছে বিভিন্ন ধরনের রোগ জীবাণু বহন করে। এই চিত্রের মাঝে দেখো, তাহলে বুঝতে পারবা যে মশার মতো পোকামাকড় বা কুকুরের মতো প্রাণীর কামড়ের মাধ্যমে, যে মশার মতো পোকামাকড় এবং কুকুরের মতো প্রাণীর কামড়ের মাধ্যমে কি হয়, কিছু রোগ ছড়াতে পারে। আবার দূষিত খাদ্য গ্রহণ এবং দূষিত পানের মাধ্যমেও সংক্রামক রোগ ছড়াতে পারে। আবার দূষিত পানি, যেমন দেখা যায় যে অনেকে দেখা যায় যে দূষিত পানি, নোংরা পুকুর গ্রামে এরা কি করে, ওখানে যা গোসল করে, ওখান থেকেও জীবাণুর আক্রমণ হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখতে হবে যে যেগুলো দূষিত পানি, ওখান থেকেও সংক্রামক রোগ ছড়াতে পারে। তাহলে আমরা সংক্রামক রোগের বিস্তার সম্পর্কে জানলাম যে এটা কিভাবে বিস্তার করেন। এই যে দেখো, হাঁচি কাশির মাধ্যমে সংক্রামিত হয়, যে হাসির মাধ্যমে জীবাণু ছড়ায়। আর পাশাপাশি আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে মশা বিভিন্ন রোগ জীবাণু বহন করে, যার কারণে মশা যদি যে ব্যক্তির সংক্রামিত হলো তার শরীরে যদি পড়ে, ওখান থেকে ব্লাড নিয়ে পরবর্তীতে যদি আরেকজনের শরীরে যা পড়ায়, সেক্ষেত্রে কি হয়, এর শরীরে যে ভাইরাসটা থাকলো বা যে ব্যাকটেরিয়াটা থাকলো, সেটা অন্য কারো অন্য দেহে অন্য কোনো শরীরে যদি পড়ে, তাহলে তার দেহ এটা ছড়াতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সংক্রামক রোগের বিস্তার সম্পর্কে আমরা জানলাম। দেখো, একটা ছক আমরা দেখতে পাচ্ছি বরাবরের ন্যায়, যে আলোচনা যে সংক্রামক রোগ কিভাবে ছড়ায়। এই সংক্রামক রোগ কিভাবে ছড়ায় সেটা তোমাদের করতে হবে। যে ডান পাশের দেওয়া ছকের মতো খাতায় একটি ছক তৈরি করতে হবে, এরকম একটা ছক তৈরি করতে হবে। কি কি উপায়ে সংক্রামক রোগ ছড়ায় তার একটা তালিকা তৈরি করতে হবে। আর এইরকম একটা ছক তৈরি করতে হবে তোমাদের খাতায়। করার পরে কি করে ওইটা কি কি কারণে সংক্রামিত হয় তার তালিকা তৈরি করতে হবে। কি কি উপায়ে সংক্রামক রোগ ছড়ায় তার একটা তালিকা তৈরি করো এবং সহপাঠীদের সাথে আলোচনা করো। আর সহপাঠী যেহেতু স্কুল এই করোনা ভাইরাসেরা যেহেতু আমরা সংক্রামক রোগ সম্পর্কে জানতেছি, আর এই ভাইরাসের কারণে যেহেতু গোটা বিশ্ব আতঙ্কে আছে, সেই অনুসারে স্কুলও বন্ধ আমাদের। সেই অনুসারে তোমাদের যেহেতু সহপাঠী কই বাবা তোমরা নিজেরাই পারবা, নিজেরাই চেষ্টা করবা, নিজেরাই পারবা। যদি দুই একটা কোনো খাতিরে যদি সমস্যা হয়ে যায়, সেক্ষেত্রে তোমাদের বাবা মার অথবা বড় ভাই অথবা বড় বোনের হেল্প নিতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর হচ্ছে যে সংক্রামক রোগের প্রকারভেদ। সংক্রামক রোগের প্রকারভেদ, যে সংক্রামক রোগ অনেক ধরনের হয় থাকে বা অনেক রকমের হয় থাকে, যা নিচে দেওয়া হলো। দেখো, যে বায়ুবাহিত রোগ, এই বায়ুবাহিত রোগও সংক্রামিত জনিত রোগ। দেখো, যে বায়ুবাহিত রোগ হলো সে সকল রোগ, এটা তোমাদের মনে রাখতে হবে, কারণ এখান থেকে তোমাদের কোশ্চিন আসে, পরীক্ষায় কোশ্চিন আসে, পিএইচসি পরীক্ষায়, যে বায়ুবাহিত রোগ হলো সেই সকল রোগ যা হাঁচি কাশি বা কথাবার্তা বলার সময় বায়ুতে জীবাণু ছড়ায়। যে সেই সকল রোগ যে আমরা কথাবার্তা এবং হাঁচি কাশি দিচ্ছি, তখন কি হয়, এটা বায়ুতে জীবাণু ছড়ায়, জীবাণু ছড়ানোর মাধ্যমে থাকে। এবং সোয়াইন ফ্লু, হাম, গুটি বসন্ত, যক্ষা এবং ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি হচ্ছে বায়ুবাহিত রোগ।
তাহলে এগুলা নিচে আন্ডারলাইন করতে তোমাদের সুন্দর করে নিতে হবে, কারণ এখান থেকে তোমাদের তাহলে বায়ুবাহিত রোগগুলো কোন কোনগুলো, একটা হচ্ছে সোয়াইন ফ্লু, একটা হচ্ছে হাম, একটা হচ্ছে গুটি বসন্ত, এরপর হচ্ছে যক্ষা, এরপর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইত্যাদি হচ্ছে বায়ুবাহিত রোগ। তাহলে বায়ুবাহিত রোগ কি এটা তো আমরা জানলাম। আর পানিবাহিত রোগটা কি, দেখো যে পানিবাহিত রোগ হচ্ছে, পানিবাহিত রোগ হলো সে সকল রোগ যা জীবাণুযুক্ত দূষিত পানির মাধ্যমে বিস্তার লাভ করে। যা জীবাণুযুক্ত দূষিত পানির মাধ্যমে এরা কি করে, এরা বিস্তার লাভ করে। অনেক ধরনের পানিবাহিত রোগ রয়েছে, যেমন ডায়রিয়া, কলেরা, আমাশয় ও টাইফয়েড। তাহলে পানিবাহিত রোগগুলো কি কি, একটা হচ্ছে ডায়রিয়া, এরপর হচ্ছে কলেরা, আমাশা এবং টাইফয়েড, এগুলো হচ্ছে পানিবাহিত রোগ। তাহলে পানিবাহিত রোগ কি জানলাম আমরা, অর্থাৎ পানিবাহিত রোগ হলো সেই সকল রোগ বা জীবাণু যুক্ত দূষিত পানির মাধ্যমে বিস্তার লাভ করে, অর্থাৎ দূষিত পানির মাধ্যমে বিস্তার লাভ করে। যেমন ওই যে যারা গ্রামে বাস করে, বিশেষ করে আমি তাদেরকে উদ্দেশ্যে বলবো যে গ্রামে যারা বাস করে অনেক সময় নোংরা পুকুর থাকে, এই পুকুরে যে দূষিত পানি, এই পুকুরে পানিতে নামলে অনেক সময় এই রোগগুলো হয় থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর হচ্ছে দেখতে পাচ্ছ যে পুষ্টি কি লাগছে, পুষ্টি গুটি বসন্ত। আমরা দেখতে পাচ্ছি যে গুটি বসন্ত, এই যে শরীরের মাঝে কি দেখতে যাচ্ছে, যে গুটি বসন্ত দাগ দেখতে পাচ্ছি আমরা, যে এই গুটি বসন্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে যে ছোঁয়াচে রোগ, এই যে ছোঁয়াচে রোগ, এই ছোঁয়াচে রোগটা সম্পর্কে আমরা জানবো, কারণ ছোঁয়াচে রোগটা হচ্ছে যে রোগাক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে যে সকল রোগ সংক্রমণ হয়, অর্থাৎ রোগাক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে সকল প্রত্যক্ষ পরোক্ষভাবে সংস্পর্শে যে সকল রোগ সংক্রামিত হয় তাকে বলা হয় ছোঁয়াচে রোগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছোঁয়াচে রোগ কি বা কাকে বলে এটা তোমাদের সুন্দর করে মুখস্থ করে নিতে হবে। যেমন ফ্লু, ইবোলা, এরপর হচ্ছে হাম ইত্যাদি, এগুলো হচ্ছে ছোঁয়াচে রোগ। এইডস একটি ভিন্ন ধরনের সংক্রামক রোগ যা HIV ভাইরাসের মাধ্যমে ছড়ায়। এটা তোমাদের মনে রাখতে হবে, এইডস কিসের মাধ্যমে জীবাণু ছড়ায়, এইডস HIV এর মাধ্যমে জীবাণু ছড়ায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, HIVর মাধ্যমে, ভাইরাসের মাধ্যমে ছড়ায়। যদিও আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে বা তার ব্যবহৃত, যদিও আক্রান্ত ব্যক্তিকে যদি স্পর্শ করে এবং তার ব্যবহৃত যে জিনিস ব্যবহার, তার ব্যবহৃত কোনো জিনিস ব্যবহার করলে কেউ HIV দ্বারা আক্রান্ত হবে না। এটা মনে রাখতে হবে যে তার ব্যবহৃত, যদি কারো এইডস ধরে সেক্ষেত্রে তার ব্যবহৃত যে জিনিসপত্রগুলো থাকে, কেউ যদি HIV দ্বারা আক্রান্ত, অন্য কেউ যদি ব্যবহার করে থাকে সেক্ষেত্রে কি হয়, তার HIV আক্রান্ত হবে না। প্রিয় শিক্ষার্থী, আক্রান্ত ব্যক্তি স্পর্শ করলে বা তার ব্যবহৃত জিনিস যদি ব্যবহার করা হয় তাহলে এই ছোঁয়াচে রোগ অর্থাৎ HIV রোগের আক্রান্ত হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো যে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাণী ও পোকামাকড় বাহিত সংক্রামক রোগ। প্রাণী ও পোকামাকড় বাহিত সংক্রামক রোগ, যে বিভিন্ন প্রাণী এবং পোকামাকড়ের মাধ্যমে কিছু জীবাণুবাহিত রোগ ছড়ায়। এটা মনে রাখতে হবে যে বিভিন্ন ধরনের প্রাণী এবং কিছু পোকামাকড়ের মাধ্যমে যে জীবাণুবাহিত যে রোগগুলো আছে, এইগুলো রোগগুলো কি ছড়ায়। আর যেমন কুকুরের কামড়ের মাধ্যমে কি হয়, জলাতঙ্ক রোগ হয়। মনে রাখতে হবে তোমাদের, এখান থেকে তোমাদের কোশ্চেন হয়, ছোট কোশ্চেন, যে কুকুরের কামড়ের মাধ্যমে কোন রোগ হয়, জলাতঙ্ক রোগ হয়। এটা মনে রাখতে হবে যে কুকুরের কামড়ের মাধ্যমে, এই যে কুকুরের আমরা চিত্রে লক্ষ্য করতেছি, একটু চিত্রের মাঝে লক্ষ্য করো যে জলাতঙ্কর আক্রান্ত কুকুর, এই আক্রান্ত কুকুর যদি মানুষের দেহে কামড় দেয় সেই ক্ষেত্রে কি হয়, মানুষের জলাতঙ্ক রোগ হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর হচ্ছে রোগ হয় আর মশার কামড়ের মাধ্যমে ম্যালেরিয়া রোগ হয়। আর মশার কামড়ের মাধ্যমে ম্যালেরিয়া এবং ডেঙ্গু রোগ ছড়ায়। আর মশা কামড়ের মাধ্যমে কি হয়, ম্যালেরিয়া রোগ ছড়ায় এবং ডেঙ্গু রোগ ছড়ায়। এরপর আমরা দেখবো যে আলোচনা সংক্রামক রোগের শ্রেণীবিন্যাস, যে ডান পাশে দেখানো ছকের মতো একটা ছক তৈরি করতে হবে তোমাদের, এই যে এরকম একটা ছক তৈরি করতে হবে। এখানে যে বায়ুবাহিত, পানিবাহিত, ছোঁয়াচে, এরপর হচ্ছে প্রাণী এবং পোকামাকড় বাহিত রোগ, এই রোগের যে রোগের নামগুলো তোমাদের লিখতে হবে এই ছকের মাঝে। এখানে একটা ছক তৈরি করতে হবে তোমাদের খাতায় সুন্দর করে এই রোগের নামগুলো লিখে সাইডে যে এই রোগের আক্রান্ত কোন কোন রোগ, কোন কোন রোগের নাম লিখতে হবে। তাহলে সংক্রামক রোগের শ্রেণীবিন্যাস, যে ডান পাশে দেখানো ছকের মতো একটা ছক তৈরি করতে হবে, এরকম ছকের সংক্রামক রোগের একটা তালিকা তৈরি করতে হবে। এই যে বায়ুবাহিত, পানিবাহিত, ছোঁয়াচে, এরপর হচ্ছে প্রাণী এবং পোকামাকড় বাহিত, এরপর হচ্ছে
তালিকা করতে হবে, তালিকা করে যে এই রোগ বায়ু এই রোগগুলোর বায়ুতে কি কি রোগ সেগুলো একটা এখানে ছকের মাঝে তোমাদের লিখতে হবে, তোমরা নিজেরাই এটা পারবা। পরবর্তী কি বলছে, সহপাঠীদের সাথে আলোচনা করো, যেহেতু স্কুল বন্ধ শুনেছি সহপাঠী দরকার নাই, তোমরা নিজেরাই পারবা এগুলা সুন্দর করে এই ছকের মাঝে আট করে নিবা, তাহলে কি হবে তোমাদের মনে থাকবে ইনশাল্লাহ। এরপর হচ্ছে যে সংক্রামক রোগের প্রতিরোধ এবং প্রতিকার, এই সংক্রামক রোগের কিভাবে প্রতিরোধ করা যায় এবং কিভাবে প্রতিকার করা যায় সে সম্পর্কে আমরা আগে দেখব। যে সংক্রামক রোগ প্রতিরোধের উপায়, যে কি কি কারণে সংক্রামক রোগটা আমরা দেখতে পাচ্ছি যে হাঁচি কাশির সময় মুখ ঢেকে রাখা, যেমন আমাদের যে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসের কারণে এখন কি রাস্তা পথে চললে আমরা দেখতে পাচ্ছি মাস্ক সবাই ব্যবহার করতেছে। এইরকম যদি আমরা যে এই করোনা ভাইরাস যদি নাও থাকে, তাহলে যদি আমরা ধুলাবালির আক্রমণ থাকে, যদি এই মাস্কটা ব্যবহার করি, তাহলে এই সংক্রামক রোগ থেকে আমরা রক্ষা পাবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপর হচ্ছে যে পোলিও টিকা গ্রহণ, এই যে আমরা দেখতে পাচ্ছি যে নিয়মিত পোলিও টিকা, যে পোলিওর যে টিকা আছে, এই টিকা বাচ্চাদের খাওয়াতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে সংক্রামক রোগ প্রতিরোধের উপায় দেখো, যে সংক্রামক রোগ জীবাণুর মাধ্যমে হয় থাকে, আর এটা জীবাণুর মাধ্যমে হয় থাকে, এক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, আর এক্ষেত্রে কি হয়, শরীরের যে রোগ প্রতিরোধ যে ক্ষমতাগুলো থাকে সেগুলো কি করে বৃদ্ধি করে, এবং রোগের জীবাণু ছড়িয়ে পড়া প্রতিরোধ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এই রোগের জীবাণুটা যে ছড়িয়ে পড়ে, এই ছড়িয়ে পড়াটা প্রতিরোধ করা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুষম খাদ্য গ্রহণ করা, এগুলো রোগের কি করতে হবে, সুষম প্রতিরোধ, এই রোগের সংক্রামক রোগের প্রতিরোধের উপায় হলো যে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। এরপর হচ্ছে নিরাপদ পানি ব্যবহার করতে হবে, যে নিরাপদ পানি ব্যবহার করতে হবে, বিশুদ্ধ পানি আর কি। এরপর হচ্ছে এবং হাত জীবাণুমুক্ত রাখার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি, আর হাতের মাঝে যে জীবাণু, এই জীবাণু থাকার মাধ্যমে সুস্থ থাকতে পারি। আমরা এখন যে অবস্থায় আছে, যে করোনা ভাইরাসের কারণে আমরা মাস্ক ব্যবহার করতেছি, এটা যদি আমরা প্রত্যহ করি, করোনা ভাইরাস থাকুক বা না থাকুক, পরবর্তীতে যদি ভালো হয় যে আল্লাহর রহমতে বিশ্ব যদি মুক্ত পাই, ইনশাল্লাহ পাবে তো একদিন, তাহলে তারপরেও যদি আমরা এই মাস্কটা ব্যবহার করি, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর বিশুদ্ধ পানি আমরা খাই, এবং হাত যদি আমরা এখন যেরকম করে আমরা সাবান দিয়ে এবং হাত ধুই, এই পরবর্তীতেও যদি এই নিয়মগুলো মেনে থাকি, তাহলে আমাদের শরীর সুস্থ থাকে, এই সংক্রামক রোগগুলো থেকে আমরা রক্ষা পাবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপর হচ্ছে যে নিরাপদ পানি ব্যবহার করা এবং জীবাণুমুক্ত রাখার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি। এছাড়াও ঘরে পর্যাপ্ত আলো, এটা মনে রাখতে হবে, এছাড়াও ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকা প্রয়োজন। যে তোমরা যে ঘরে বসবাস করো, এই ঘরে বসবাসের পর্যাপ্ত পরিমাণে আলো থাকতে হবে, হ্যাঁ, যাতে করে আলো বাতাস যেন ভিতরে ঢোকে, সেটা তোমাদের মেনে চললে এ থেকে আমরা কিছুটা রক্ষা পাবো। এরপর হচ্ছে হাঁচি কাশির সময় টিস্যু ব্যবহার করতে হবে, নতুবা কি বলছে, যে হাঁচি কাশির সময় টিস্যু, রুমাল বা হাত দিয়ে মুখ ঢাকা। আর যখন হাঁচি কাশি বর্তমানে যে আসতেছে, হাঁচি কাশি আসলে আমরা মাস্ক ব্যবহার করতেছে, পাশাপাশি যে টিস্যু ব্যবহার করা, এই টিস্যু ব্যবহার করতে হবে, পাশাপাশি কি করতে হবে, যে মুখ ঢাকতে হবে, হ্যাঁ, রুমাল দিয়ে মুখ ঢাকতে হবে। এরপর হচ্ছে চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আর যেখানে তোমার বাড়ির আশেপাশে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, যে ছোট ছোট ঝড় জঙ্গলগুলো হয়, এইগুলো পরিষ্কার করে রাখতে হবে, তাহলে এই সংক্রামক রোগ থেকে আমরা প্রতিরোধ করতে পারবো। এরপর হচ্ছে বাড়ির আশেপাশে পানি আমরা পরিচ্ছন্ন ইত্যাদির মাধ্যমে আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি। আর বাড়ির আশেপাশে পানি জমতে পারে এমন আবর্জনা, যে বাড়ির আশেপাশে দেখা যায় যে বাড়ির আশেপাশে নিচু জায়গা আছে, এই নিচু জায়গায় পানি জমতে পারে, সেরকম জায়গাটা আমরা ঠিক করে নিব, উঁচু করে নিব, যাতে করে পানি যেন না জমে, সেটা খেয়াল রাখতে হবে। যদি পানি জমে, এই আবর্জনা যেমন কৌটা, বিভিন্ন ধরনের কৌটা, এরপর হচ্ছে টায়ার, ফুলের টপ ইত্যাদি পরিষ্কার রাখতে হবে। আর বাসার মধ্যে যে বিভিন্ন ধরনের কৌটা থাকে, সেগুলা সবসময় পরিষ্কার রাখতে হবে। এর পাশাপাশি ফুলের টপ, এই ফুলের টপও পরিষ্কার রাখতে হবে। এরপরে টপ ইত্যাদি পরিষ্কার রাখতে হবে, কারণ এখানে জমে থাকা পানিতে কি হয়, ডেঙ্গু হয়। আর এই জমে থাকা পানিতে কি হয়, যে মশা, যে ডেঙ্গু হয়, এবং ম্যালেরিয়া রোগের বাহক মশা ডিম পাড়ে। আর এখানে কি হয়, যে ম্যালেরিয়া রোগের যে বাহক যে মশাগুলো আছে, মশাগুলো কি করে, ডিম পাড়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপর হচ্ছে যে প্রয়োজনীয় টিকা নিয়ে, আর এই যে আমরা দেখতে পাচ্ছি চিত্রের মাঝে, যে প্রয়োজনীয় টিকা, যে পোলিও টিকা, যে প্রয়োজনীয় যে টিকাগুলো দেয়, এই টিকাগুলো তোমাদের দিতে হবে। এর পাশাপাশি কি, যে প্রয়োজনীয় টিকা নিয়ে এবং অস্বাস্থ্যকর খাবার পরিচ্ছন্নতা করে
অস্বাস্থ্যকর খাবার পরিহার করেও আমরা রোগমুক্ত থাকতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা যে সংক্রামক রোগের প্রতিরোধের উপায়, যে কি কি কারণে আমরা প্রতিরোধ করতে পারি সেটা আমরা জানলাম। আর এই চিত্রের মাঝে একটু খেয়াল করবা যে যখন হাঁচি কাশি আসে অবশ্যই অবশ্যই রুমাল মুখে দিতে হবে। হ্যাঁ, এরপর হচ্ছে যে পোলিও টিকা, যে বিভিন্ন ধরনের টিকা খাওয়ানো হয় বাচ্চাদের, এই পোলিও টিকা অবশ্যই অবশ্যই খাওয়াতে হবে। আর আমরা জানলাম যে সংক্রামক রোগ প্রতিরোধের উপায়। এরপরে জানবো যে সংক্রামক রোগের প্রতিকার, আর এই সংক্রামক রোগের প্রতিকারটা আমরা কিভাবে করব সেটা জানবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে রোগাক্রান্ত হলে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, আর যখন রোগটা ধরে যায় তখন কি করতে হবে, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে এবং পুষ্টিকর খাবার খেতে হবে। আর কি করতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে এবং প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে। আর যখন এই রোগটা আক্রমণ করবে তখন কি করতে হবে, যে পুষ্টিকর খাবার খেতে হবে আর পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে। এরপরে হচ্ছে প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো আমাদের সেরে উঠতে সাহায্য করে, আর এগুলো যদি আমরা নিয়মগুলো মেনে চলি তাহলে কি হবে, আমাদের সেরে উঠতে সাহায্য করে। হালকা জ্বর হলে বা সামান্য যদি মাথা ব্যথা করলে প্রাথমিকভাবে কিছু ঔষধ গ্রহণ করলে, প্রাথমিকভাবে যদি আমরা কোনো ঔষধ গ্রহণ করি তাহলে কি হবে, যে আমরা ভালো বোধ করি। তবে যদি জ্বর ভালো না হয়, এক্ষেত্রে যদি যে শরীরের যে তাপমাত্রা অর্থাৎ জ্বর যদি ভালো না হয় সেক্ষেত্রে ক্রমাগত বমি হতে থাকে। আবার অনেক সময় জ্বর আসার পরে কি হয়, যে ক্রমাগত বমি আসতে থাকে, আর বমি আসার কারণে তীব্র মাথা ব্যথা হয়। তবে আমাদের অবশ্যই অবশ্যই এরকম সমস্যা যখন হবে তখন কি হবে, আমাদের অবশ্যই অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা নিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো যে একটা আলোচনা, যে রোগ প্রতিরোধে আমরা কি করতে পারি। যে ডান পাশের ছকের মতো যে এরকম একটা ছক তৈরি করতে হবে, আমাদের কি 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 করণীয়। এরপর হচ্ছে রোগ প্রতিরোধে আমাদের কি করণীয় আছে তার একটা কি করতে হবে, তালিকা তৈরি করতে হবে। এরপর হচ্ছে সহপাঠীদের সাথে নিয়ে এটা নিয়ে আলোচনা করো। আর সহপাঠীদের সাথে নিয়ে আলোচনা, যেহেতু লকডাউন সেই অনুসারে সহপাঠীর দরকার নেই, তোমরা এগুলো নিজেরাই পারবা ইনশাল্লাহ। যদি দুই একটা যদি নাই পরে থাকবে দুই একটা, সেই ক্ষেত্রে তোমাদের বাবা মার একটু হেল্প নিবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর হচ্ছে যে বয়ঃসন্ধিকাল। যে বয়ঃসন্ধিকালটা কি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক চলে আসছে। যে বয়ঃসন্ধিকাল, যে বয়ঃসন্ধিকালটা কি, দেখো যে আমরা ছোট যখন থাকি তখন একরকম হয়, ক্রমান্বয়ে বাড়তে থাকি তখন আমাদের শরীরের গঠনও পরিবর্তন হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ সম্পর্কে আমরা জানবো। যে বয়ঃসন্ধিকাল হচ্ছে, বয়ঃসন্ধি হলো জীবনের এমন এক পর্যায় যখন আমাদের শরীর শিশু অবস্থা থেকে কিশোর অবস্থায় পৌঁছায়। যখন আমাদের শরীরটা কি শিশু অবস্থা থেকে যখন কিশোর অবস্থায় পৌঁছায়, সাধারণত মেয়েদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল 8 থেকে 13 বছর। এটা তোমাদের মনে রাখতে হবে যে সাধারণত মেয়েদের বয়ঃসন্ধিকাল হচ্ছে 8 থেকে 13 বছর, এবং ছেলেদের ক্ষেত্রে ছেলেদের বয়ঃসন্ধিকাল হলো যে 9 থেকে 15 বছর বয়সে শুরু হয়। তাহলে আমরা জানলাম যে মেয়েদের বয়ঃসন্ধিকাল কত থেকে শুরু হয়, 8 থেকে 13 বছর, আর ছেলেদের বয়ঃসন্ধিকাল শুরু হয় 9 থেকে 15 বছর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের মধ্যে শারীরিক, মানসিক ও আচরণিক পরিবর্তন হতে পারে, পরিবর্তন হয়ে থাকে। যখন ছোট ছিলা তোমরা পর্যায়ক্রমে বড় হচ্ছে, তোমাদের বুঝতে শিখেছ, এরকম হয়। পর্যায়ক্রমে আরো যখন তোমরা আরো বড় হয়ে যাবে, ক্লাস 7, 8 উঠবে, তখন আর তোমাদের আরো পরিবর্তন চলে আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর হচ্ছে যে বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তন। যে বয়ঃসন্ধিকালে যে শারীরিক শরীরের যে কি পরিবর্তন হয় সেটা আমরা একটু খেয়াল করি। যে বয়ঃসন্ধিকালে শরীরের বেশ কিছু পরিবর্তন দেখা যায়, আর এই বয়ঃসন্ধিকালে শরীরের বেশ কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করি। যেমন দ্রুত লম্বা হওয়া, যে আমরা কি হয় যখন বয়স ক্রমান্বয়ে বাড়তে থাকে তখন আমরা কি হয়, ক্রমান্বয়ে ছোট থেকে কি হয়, লম্বা হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে শরীরের গঠন পরিবর্তন হয়, আর এই শরীরের গঠনটাও কি হয়, পরিবর্তন হয়। একটু বেশি ঘাম হয় শরীরে, তখন তাপমাত্রা বেড়ে যায়, তখন কি হয়, বেশি ঘাম হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর হচ্ছে ত্বক তৈলাক্ত হওয়া, আর ত্বকের উপরে কি হয়, তৈলাক্ত হয়, আবার অনেক সময় স্কিন আবার ব্রণও বাড়ায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর হচ্ছে তৈলাক্ত হয়, যে ব্রণ ওঠা ইত্যাদি, এগুলোই হচ্ছে বয়ঃসন্ধিকাল। যখন এগুলো বয়স লম্বা হতে থাকো, বয়স বাড়তে থাকে, তখন ত্বকও তৈলাক্ত হয়, তখন ত্বকের উপরে কি হয়, ব্রণ ওঠে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ সময় শরীরের ওজন বৃদ্ধি পায়, আর এই সময় কি হয়, শরীরের গঠন যেহেতু পরিবর্তন হচ্ছে, শরীরের ওজনটাও বৃদ্ধি পায়। আর ছেলেদের গলার স্বরেরও পরিবর্তন হয়, আর ছেলেদের গলার স্বরের তো অবশ্যই পরিবর্তন হয়।
আর মাংসপেশি সুগঠিত হয়, যে মাংসপেশিগুলো এগুলো কি হয়, সুগঠিত হয়, এবং দাড়ি গোপ গজাতে শুরু করে। যখন বয়স হয়ে যায় তখন দাড়ি গোপ, বয়সন্ধিকাল চলে তখন দাড়ি গোপ গজাতে শুরু করে। এ সময় মেয়েদের মাংসপেশি সুগঠিত হতে শুরু করে, তবে তা ছেলেদের চেয়ে কম। আর মেয়েদের কি মাংসপেশি হতে শুরু করে, অবশ্যই মনে রাখতে হবে, তবে ছেলেদের চেয়ে কম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে বয়ঃসন্ধি কালে শরীরের যত্ন, আর এই বয়ঃসন্ধি কালে আমাদের শরীরের যে তোমাদের যে শরীরের যে যত্ন নিতে হবে সেটা সম্পর্কে একটু দেখি। যে বয়ঃসন্ধি কালে কোনো কিছু নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, আর এই বয়ঃসন্ধি কালে শরীরের গঠনের পরিবর্তনের কারণে নানা রকমের বিভ্রান্তির মধ্যে তোমরা পড়তে পারো। সেই ক্ষেত্রে কি করতে হবে, কিংবা আবেগের দিক থেকে বড় পরিবর্তন আসতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আর এ সময় অনেকেই খুব আবেগপ্রবণ হয়, আর এই সময়টাতে কি হয়, মানুষ তখন হয় বয়সের আবেগপ্রবণ কাজ করে। সেই ক্ষেত্রে কি হয়, আবেগপ্রবণ হয় বা অল্পতেই হতাশ হয়ে পড়ে। সেক্ষেত্রে কি হয়, অল্পতে আবেগপ্রবণ হওয়ার কারণে কি হয়, অল্পতে হতাশ হয়ে পড়ে। আবার শারীরিক পরিবর্তন দেখে অনেকে দুশ্চিন্তায় ভোগে, আর শারীরিক যে পরিবর্তন যখন হয় তখন কি হয়, অনেক আবার দুশ্চিন্তায় ভোগে যে এটি কেমন হচ্ছে। এ সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করা খুবই জরুরি। আর এই সময়টাতে কি করতে হবে, যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আর পুষ্টিকর খাবার খেতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখা প্রয়োজন যে বয়ঃসন্ধিকাল সবার জীবনেই আসে, আর এটা সবার জীবনে আসবেই, এটা মাস্ট বি। আর এই পরিবর্তন স্বাভাবিক, তবে কোনো কিছু নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে বাবা মা, যদি কোনো দুশ্চিন্তা আসে সেক্ষেত্রে তোমাদের বাবা মার হেল্প নেবা, নতুবা বাবা মাকে যদি না বলতে পারো সেক্ষেত্রে শিক্ষক কিংবা শিক্ষককে বলতে পারো, অথবা বড় ভাই বা বড় বোনের শরণাপন্ন হতে পারো, বড় ভাই বা বড় বোনের পরামর্শ নিতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর এই আলোচনা কি, যে তোমাদের সমস্যাগুলো কি, ছেলে এবং মেয়ের আলাদা দুটি দল গঠন করো, দলের সদস্যদের নিজেদের বিভিন্ন সমস্যা এবং এ থেকে সমাধানের উপায় নিয়ে আলোচনা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা থাকে, এটা দরকার নাই তোমাদের। এই বয়ঃসন্ধিকালের যত্নটা তোমাদের জন্য খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটারে যে সঠিক উত্তর, অর্থাৎ এই অধ্যায়ের শেষে যে তোমাদের যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো দেখো। প্রথমটাই আমরা একটু লক্ষ্য করি যে টাইফয়েডের জীবাণু নিচের কোনটির মাধ্যমে ছড়াতে পারে, ঠিক চিহ্ন, যে পানি, বায়ু, মাটি, পোকামাকড়। অবশ্যই পানি, পানির মাধ্যমে টাইফয়েড ছড়াতে পারে। এরপর হচ্ছে কোনটি ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগের বাহক, কুকুর, প্রজাপতি, মশা না মাছি? অবশ্য মশা, কারণ ডেঙ্গু জ্বর তো মশা থেকে শুরু হয়। এরপর হচ্ছে বয়ঃসন্ধিকালে নিচের কোনটি হয়ে থাকে, সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, না পড়াশোনার প্রতি অধিক মনোযোগ, না শরীরের গঠন পরিবর্তন, না বেশি বেশি অসুস্থ হওয়া? অবশ্যই শরীরের গঠনের পরিবর্তন হবে, তাহলে বয়ঃসন্ধিকালে শরীরের গঠনের পরিবর্তন হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো যদি তোমরা ফলো করে পড়ো, ইনশাল্লাহ যে কোনো কোশ্চেন আলে পরবর্তীতে তোমরা লিখতে পারবা। যে কিভাবে সংক্রামক রোগ প্রতিরোধ করা যায় তার 5টি উপায় লেখো। এরপর হচ্ছে বায়ুবাহিত রোগ কি, সংক্রামক রোগ প্রতিকারের উপায়গুলো কি, এরপর হচ্ছে সংক্রামক রোগের কারণ কি। 5 নম্বর হচ্ছে যে বয়ঃসন্ধিকালে শরীরের পরিবর্তনের কারণে দুশ্চিন্তা হলে তুমি কি করবে, যে শরীরের পরিবর্তন হলে কি চিন্তা করবে, সেটা আমরা বয়ঃসন্ধিকালের বয়ঃসন্ধিকালীন যে যত্ন নিতে হয়, যত্নের মাঝে আমরা শেষের দিক পড়ছি, সেই অনুসারে ওখান থেকে কোশ্চেনটা তোমাদের অ্যান্সার করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো, এই ক্যাটাগরি যদি তোমরা একটু পড়ে নাও, অবশ্যই এই ক্যাটাগরির পাশাপাশি যে বায়ুবাহিত এই রোগগুলো তোমাদের একটু পাশাপাশি পড়তে হবে। এই প্রশ্নগুলো পড়লে অনেকটা তোমাদের আয়ত্তে চলে আসবে। এরপর হচ্ছে যে বর্ণনামূলক প্রশ্ন, যে এই অধ্যায়ের বর্ণনামূলক তোমাদের বইয়ের শেষে যে প্রশ্নগুলো আছে, একটা হচ্ছে সংক্রামক রোগ কিভাবে ছড়ায় তা ব্যাখ্যা করো। পানি জমে থাকে এমন বস্তু যেমন গামলা, টায়ার ইত্যাদি সরিয়ে ফেলার মাধ্যমে আমরা ডেঙ্গু বা ম্যালেরিয়ার প্রতিরোধ করতে পারি, এর কারণ কি, ব্যাখ্যা করো। এরপর হচ্ছে পানিবাহিত ও বায়ুবাহিত রোগের সাদৃশ্য ও বৈসাদৃশ্য, অর্থাৎ সাদৃশ্যকে বলা হয় মিল আর বৈসাদৃশ্যকে বলা হয় অমিল, অর্থাৎ মিল ও অমিল তোমাদের নির্ণয় করতে হবে। পানিবাহিত এবং বায়ুবাহিত রোগের মিল এবং অমিল, অর্থাৎ সাদৃশ্য এবং বৈসাদৃশ্য তোমাদের কোথায় সেটা লিখতে হবে। এরপর 4 নম্বর, হাঁচি কাশির সময় হাত দিয়ে মুখ ঢেকে বা রুমাল ব্যবহার করে আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি। এক্ষেত্রে হাতের তালু ব্যবহার করার চেয়ে হাতের উল্টো পিঠ বা কনুই এর ভাঁজ ব্যবহার করা ভালো, অর্থাৎ হাতের তালু না ব্যবহার করে উল্টো পিঠ, কনু ভাব এরকম ব্যবহার করাটা
আমাদের জন্য বেটার, ব্যবহার করা ভালো কেন সেটা তোমাদের লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো একেবারে আজকের ক্লাসের একেবারে তোমাদের শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। পরিশেষে শেষে যে কোশ্চেনগুলো তোমাদের দেওয়া হলো সেই কোশ্চেনগুলো তোমরা সুন্দর করে পড়ে নিও, অর্থাৎ তোমাদের বইয়ের শেষে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো তোমরা সুন্দর করে পড়ে নিও। আর এই কোশ্চেনগুলো যদি তোমরা মুখস্থ করে নিতে পারো, আর এই অধ্যায়টা তোমাদের জন্য খুব ইজি। আর তোমাদেরকে বলবো এই কোশ্চেনগুলো পড়ার আগে অবশ্যই বুঝে বুঝে তোমরা পড়বা, আর বুঝে বুঝে পড়লে তোমাদের মনে থাকবে। এই কোশ্চেনগুলো পড়লে তোমরা পরবর্তী অন্যান্য যে কোশ্চেনগুলো তোমরা নিজেরা একটু অনেকটাই আয়ত্তে চলে আসবে আর কি। ঠিক আছে বন্ধু, পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।